স্যার, আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আজকের এই সাংবাদিক বৈঠকে উপস্থিত থাকার কারণে। আপনারা জানেন এসআইআর সংক্রান্ত একটি সাংবাদিক বৈঠক যেদিনকে এসআইআর ঘোষণা হয়েছিল অক্টোবর মাসের 27 তারিখ, তার পরের দিনই আমি করেছিলাম। এবং এসআইআর নিয়ে আমাদের দলের পক্ষ থেকে আমাদের স্ট্যান্ড সহ যে সমস্যাগুলো তৈরি হতে পারে আগামী দিনে সেগুলো আমরা আগে থেকে ফ্ল্যাগ করেছিলাম। সংবাদ মাধ্যমের বন্ধুরা এবং প্রতিনিধিরা সেই সাংবাদিক বৈঠকে ছিলেন এবং যেটা আমরা আশঙ্কা করছিলাম, গত 2 মাসে আমরা দেখেছি সাধারণ মানুষ থেকে শুরু করে যারা এসআইআর এর কাজ করছে, বিশেষ করে বিএলওরা, তারা অনেকে এই অপরিকল্পিত, আনঅর্গানাইজড, আনপ্ল্যান্ড যে এসআইআর হঠাৎ করে ঘোষণা করে দেওয়া হয়েছে, যেখানে একটা এক্সারসাইজ সম্পূর্ণ করতে সাধারণত 2 বছর সময় লাগে, সেটা গায়ের জোরে 2 থেকে 3 মাসের মধ্যে কমপ্লিট করার যে একটা জোর জবরদস্তি এবং গাজোয়ারি মানসিকতা, তার প্রতিফলন আমরা লক্ষ্য করেছি বিগত 2 মাস ধরে। এবং সাধারণ মানুষ থেকে বিএলও একের পর এক প্রাণ গেছে এই এসআইআর এর কারণে। এমনকি যে ইলেকশন কমিশন বিএলওদের অ্যাপয়েন্ট করেছে, বিএলওরা অ্যাপয়েন্টেড বাই ইলেকশন কমিশন, এদেরকে রাজ্য সরকার অ্যাপয়েন্ট করেনি, কোনো রাজনৈতিক দল অ্যাপয়েন্ট করেনি। এখনো পর্যন্ত সাধারণ মানুষের ক্ষেত্রে আমরা দেখেছি প্রায় 51টা ঘটনা রয়েছে যেখানে সাধারণ মানুষ এসআইআর এর আতঙ্কে এবং এনআরসির আতঙ্কে আত্মঘাতী হয়েছেন। তার মধ্যে 45 জন প্রাণ হারিয়েছেন এবং 6 জন এখনো হাসপাতালে রয়েছেন যাদের ট্রিটমেন্ট চলছে। বিএলওদের ক্ষেত্রে প্রায় 29টা কেস আমরা দেখেছি যেখানে 24 জনের ট্রিটমেন্ট চলছে এবং 5 জন আত্মঘাতী হয়েছেন, সুইসাইড করেছেন। 29 জন বিএলও সুইসাইড অ্যাটেম্প্ট করেছে এবং প্রত্যেকে লিখিতভাবে বা তাদের পরিবারের যারা সদস্যরা রয়েছে তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয়েছে, তারা সবাই বলেছে এসআইআর এর চাপ এবং মানসিক চাপ নিতে না পেরে তারা সুইসাইড অ্যাটেম্প্ট করেছেন বা আত্মঘাতী হয়েছেন। ইলেকশন কমিশনের কাছে আমরা একটা প্রতিনিধি দল নভেম্বরের শেষের দিকে 28 তারিখ পাঠিয়েছিলাম এবং আমাদের বেসিক 5টা প্রশ্ন ছিল। ইলেকশন কমিশনকে আমরা বলেছিলাম এই 5টা প্রশ্নের সদুত্তর আমরা চাই এবং জবাব আপনাদের দিতে হবে। আজকে প্রায় 1 মাস অতিক্রান্ত, এখনো পর্যন্ত একটা প্রশ্নের সদুত্তর আমরা পাইনি, কোনো প্রশ্নের সদুত্তর পাইনি। যেদিনকে নির্বাচন কমিশনের অফিসে বৈঠকটি হয়েছিল নভেম্বর মাসের খুব সম্ভবত 28 বা 29 তারিখ, ইলেকশন কমিশনের বন্ধুরা মিডিয়াকে হঠাৎ করে সিলেক্টিভলি লিক করে একটা খবর খাইয়েছিল যে আমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়েছি। তৃণমূলের যা যা প্রশ্ন ছিল আমরা শুনেছি, পেশেন্ট হিয়ারিং দিয়েছি এবং প্রত্যেকটা প্রশ্নের আমরা সদুত্তর দিয়েছি। আমি এটা শোনার পর নিজে একটা আমার এক্স হ্যান্ডেলে টুইট করি এবং সেখানে ইলেকশন কমিশনকে আমি চ্যালেঞ্জ করি যে আপনি যদি উত্তর দিয়ে থাকেন তাহলে আপনি সেটা প্রকাশ্যে আনুন, কেউ তো বারণ করছে না। আর আমাদের কাছে ডিজিটাল এভিডেন্স রয়েছে, আপনারা যে একটা প্রশ্নের উত্তর দেননি সেটা আমরা প্রমাণ করে দিতে পারি। দ্য বল ইজ ইন ইয়োর কোর্ট। আজকে প্রায় 1 মাস হয়ে গেছে, জ্ঞানেশবাবু, ভাইনিশবাবু, কোনো সদুত্তর তাদের থেকে আমরা পাইনি। এবং সিলেক্টিভলি বাংলাকে যেভাবে টার্গেট করা হয়েছে গত 4 বছর ধরে, বিশেষ করে 4.5 বছর, 26-এ 5 বছর হবে, 21-এ বাংলায় মুখ থুবড়ে পড়ার পর, গোহারা হারার পর, সেটা যত দিন যাচ্ছে বঙ্গবাসীর কাছে পরিষ্কার হয়েছে। শুধু জলের টাকা, রাস্তার টাকা, গরিব মানুষের 100 দিনের টাকা, আবাসের টাকা, শুধু টাকা আটকেই এরা বসে নেই, এরা মানুষের মৌলিক অধিকার কেড়ে নিতে চাইছে।
গণতন্ত্রের রীতিনীতি ঐতিহ্য যে মানুষ ভোট দিয়ে সরকার নির্বাচিত করে, আর আজকে দেশটা এমন জায়গায় নিয়ে গেছে বিজেপি এবং মোদী সরকার, যেখানে কে ভোট দেবে সরকার নির্বাচিত করছে, সরকার ভোটার বেছে নিচ্ছে। তৃণমূল একমাত্র দল যারা মানুষকে নিয়ে সংগঠিত করে প্রতিরোধ প্রতিবাদ গড়ে তুলেছে। এবং প্রাথমিকভাবে যে ড্রাফট ইলেকটোরাল রোল প্রকাশিত হয়েছে, সেখানে আমরা দেখতে পেয়েছি যে 7,64,00,000 বা 66,00,000 ভোটার ছিল, তার মধ্যে 58,20,000 ভোটার বাদ গেছে। আমি যদি আপনাদের সংখ্যাটা বলি, আমি আপনাদের যদি সংখ্যাটা বলি, তাহলে আপনারা দেখবেন যে সমস্ত রাজ্যে এসআইআর হচ্ছে সেই সমস্ত রাজ্যে বাংলাকে যদি আমি অন্যান্য রাজ্যের সাথে তুলনা করি, তাহলে তামিলনাড়ুর জনসংখ্যা হচ্ছে 7,75,00,000, সেখানে বাদ যাওয়া ভোটারের সংখ্যা হচ্ছে 57,30,000। আর আমি যদি জনসংখ্যার তুলনায় বাদ যাওয়ার পার্সেন্টেজ আপনাদের বলি, তাহলে পার্সেন্ট হচ্ছে 12.57%। গুজরাটে ডবল ইঞ্জিন সরকার, জনসংখ্যা 7,41,00,000, বাদ যাওয়ার সংখ্যা হচ্ছে 73,73,000, 73,73,000। যদি আমি শতাংশের নিরিখে দেখি, তাহলে প্রায় 9.95 বা 10%। ছত্তিশগড় ডবল ইঞ্জিন সরকার, জনসংখ্যা প্রায় 3,12,00,000, টোটাল বাদ যাওয়া ভোটারের সংখ্যা হচ্ছে 27,34,000। পার্সেন্টেজ হিসেবে যদি আমি দেখি, তাহলে 8.76%। কেরালা দীর্ঘদিন সিপিএম ক্ষমতায়, প্রায় জনসংখ্যা 3,62,00,000, বাদ যাওয়া ভোটারের সংখ্যা 24,08,000। পার্সেন্টেজের তুলনায় যদি আমি দেখি, পার্সেন্টেজ 6.65%। এবং পশ্চিমবঙ্গ, জনসংখ্যা 10,05,00,000, বাদ যাওয়ার সংখ্যা হচ্ছে 58,20,000। শতাংশের নিরিখে যদি আমি জনসংখ্যার তুলনায় বাদ যাওয়ার পার্সেন্টেজ ধরি, তাহলে 5.79%। সব থেকে কম ভোটার বাংলায় বাদ গেছে। এটা আমার ডেটা নয়, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ডেটা নয়, এটা তৃণমূলের ডেটা নয়, এটা জাগো বাংলার ডেটা নয়, এই ডেটা ইলেকশন কমিশনের ডেটা। পার্সেন্টেজের নিরিখে যদি আমি দেখি, তাহলে সব থেকে কম ডিলিশন ওয়েস্ট বেঙ্গলে হয়েছে। কিন্তু তাও জোর জবরদস্তি এসআইআর বাংলায় করতে হয়েছে, তার কারণ বিজেপি নেতারা প্রচার করেছে যে 1 কোটি বাংলাদেশি এবং রোহিঙ্গা নাকি বাংলায় বসবাস করছে। আমার প্রথম প্রশ্ন নির্বাচন কমিশনের কাছে, তারা যদি এই লক্ষ্যে এসআইআর করে থাকে, যে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা এবং প্রকৃতভাবে ভোটার তালিকায় সংশোধন করে এসআইআর, যেটাকে বলা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করে ভোটার লিস্ট ক্লিন করা, তাহলে 58,20,000-এর মধ্যে কতজন বাংলাদেশি আর কতজন রোহিঙ্গা, তার সংখ্যা এবং তথ্য ইলেকশন কমিশনকে প্রকাশ করতে হবে। এই তথ্য এখনো আমরা কেউ পাইনি, জনসমক্ষে আসেনি, পাবলিক ডোমেনে নেই। আমার প্রথম প্রশ্ন। আমার দ্বিতীয় প্রশ্ন, যে আপনারা যে উদ্দেশ্য নিয়ে বা যে লক্ষ্য নিয়ে এসআইআর করেছেন, অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদেরকে ফেরত পাঠানো, তাহলে যেখান থেকে রোহিঙ্গারা প্রবেশ করে, ভারতবর্ষের যে সমস্ত রাজ্য ইন্টারন্যাশনাল বর্ডার শেয়ার করে মায়ানমারের সাথে,
সেই রাজ্যগুলোতে একটাতেও, সে অরুণাচল প্রদেশ হোক, নাগাল্যান্ড হোক, মণিপুর হোক, মিজোরাম হোক, একটাতেও এসআইআর হলো না কেন? আমার দ্বিতীয় প্রশ্ন, যদি বাংলাদেশি বাংলায় থেকে থাকে, বাংলা যেমন বাংলাদেশের সাথে বর্ডার শেয়ার করছে, ত্রিপুরাও বর্ডার শেয়ার করছে, মেঘালয়ও বর্ডার শেয়ার করছে, মিজোরামও বর্ডার শেয়ার করছে, তাহলে এই রাজ্যগুলোতে এসআইআর হলো না কেন? তার কারণ আপনার লক্ষ্য অবৈধ অনুপ্রবেশকারী চিহ্নিত করা নয়, আপনার লক্ষ্য বাঙালিকে হ্যারাস করা, বঙ্গবাসীকে হ্যারাস করা। আমার তৃতীয় প্রশ্ন, আজকে যারা বলছে যে রোহিঙ্গাদের আঁতুড় ঘর বাংলা বা বাংলাদেশিদের আঁতুড় ঘর বাংলা, তাহলে ইলেকশন কমিশন তাদেরকে চিঠি পাঠিয়ে শোকজ করলো না কেন? ইলেকশন কমিশনের তথ্য অনুযায়ী সবথেকে কম ডিলিশন হয়েছে বাংলায়। আমার চতুর্থ প্রশ্ন, সবথেকে কম ডিলিশন যদি বাংলায় হয়ে থাকে, আর সবথেকে বেশি ডিলিশন যদি উত্তরপ্রদেশ, তামিলনাড়ু আর গুজরাটে হয়ে থাকে, তাহলে মাইক্রো অবজারভারদের দল গুজরাটে পাঠানো হলো না কেন? উত্তরপ্রদেশে পাঠানো হলো না কেন? বা তামিলনাড়ুতে পাঠানো হলো না কেন? আপনি মাইক্রো অবজারভার লাগান, কারোর কোনো আপত্তি নেই। তৃণমূল লড়তে জানে, তৃণমূল লড়ে নেবে, কিন্তু একই যাত্রায় পৃথক ফল হতে পারে না। আমি বাংলায় থাকি, আমার জন্য আইন আলাদা, আর গুজরাটে যে থাকে তার জন্য আইন আলাদা। প্রতি দুদিন অন্তর অন্তর একটা করে নোটিফিকেশন ইস্যু করে বাংলার জন্য আইন পাল্টে দেওয়া হচ্ছে। একই নোটিফিকেশন আপনি কেন উত্তরপ্রদেশে লাগু করছেন না? একই নোটিফিকেশন আপনি কেন গুজরাটে লাগু করছেন না? ওখানে তো সব থেকে ভোটার বাদ গেছে, বেশি ভোটার বাদ গেছে। তা যদি গুজরাট থেকে প্রায় ৭৩ লক্ষ ভোটার বাদ যায়, আর গুজরাটের জনসংখ্যা বাংলার থেকে কম, তাহলে গুজরাটে মাইক্রো অবজারভার যাবে না কেন? উত্তরপ্রদেশে আমি সংবাদ মাধ্যমে যেটুকু পড়েছি বা সংবাদ পত্রিকায় যেটুকু পড়ে দেখেছি, প্রায় ৪ কোটি লোকের নাম বাদ দেওয়া হচ্ছে। উত্তরপ্রদেশের জনসংখ্যা ১৫ কোটি, তার মধ্যে ৪ কোটি মানে ১২-১৪% কাছাকাছি। তাহলে সেখানে মাইক্রো অবজারভার যাবে না কেন? সেখানে স্পেশাল অবজারভারদের নিয়োগ করে পাঠানো হবে না কেন? সিলেক্টিভলি বাংলার জন্য কেন হবে? আপনি বলছেন বাংলায় দুর্নীতি হয়েছে তাই ১০০ দিনের টাকা বন্ধ। কত ভুয়ো আর্টিকেল বেরিয়েছে যেখানে দেখা যাচ্ছে বিজেপির নেতারা একটা বেনিফিশিয়ারির নামে 10টা বাড়ি নিয়েছে। তা মধ্যপ্রদেশে, মহারাষ্ট্রে, গুজরাটে তো আপনি আবাসের টাকা বন্ধ করেননি। কত গরমিল, কত অনিয়ম আমরা ১০০ দিনের ক্ষেত্রে উত্তরপ্রদেশে দেখেছি। সব থেকে বেশি জব কার্ড ডিলিশন, সব থেকে বেশি লোকসভার কোয়েশ্চেনে রয়েছে। লোকসভায় কোয়েশ্চেন করা হয়েছিল, তার আনসার রয়েছে, সরকারের পক্ষ থেকে জবাব দেওয়া হয়েছে যে সব থেকে বেশি ডিলিশন হয়েছে উত্তরপ্রদেশ। তাহলে ১০০ দিনের টাকা উত্তরপ্রদেশে বন্ধ হবে না কেন? তার অপরাধ সে বাংলায় থাকে, তার অপরাধ সে গরিব, তার অপরাধ সে কুর্মী, তার অপরাধ সে রাজবংশী, তার অপরাধ সে সংখ্যালঘু, তার অপরাধ সে তপশিলি, সে উদ্বাস্তু। এই প্রশ্নগুলোর জবাব তো ইলেকশন কমিশনকে দিতে হবে। বর্ডারিং স্টেটগুলো যদি এসআইআর হয়, তাহলে সবকটা বর্ডারিং স্টেটে এসআইআর হওয়া উচিত। আমার পরের প্রশ্ন ইলেকশন কমিশনের কাছে, যখন এসআইআর ঘোষণা হলো তখন বলে দেওয়া হলো যে বাংলায় 55%, 45% না 50% ম্যাপিং পাওয়া যাচ্ছে, আর বাকি ম্যাপিং পাওয়া যাচ্ছে না। তাদের তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে প্রায় 89% ম্যাপ ডেটা রয়েছে। তাহলে ইলেকশন কমিশন কেন 10 কোটি বাংলার মানুষের কাছে কান ধরে ক্ষমা চাইবে না? এটা তো আপনার ডেটা, আমার ডেটা নয়। ড্রাফট লিস্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে প্রায় 89.65% ম্যাপিং হয়েছে, আর আপনারা এই মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি করেছিলেন যে 45% ম্যাপিং হয়েছে, বাকি পাওয়া যাচ্ছে না। তাহলে কেন ক্ষমা চাইবে না? অন্যান্য স্টেটের ক্ষেত্রে আপনি এক্সটেনশন দিচ্ছেন, আপনি ইউপির ক্ষেত্রে এক্সটেনশন দিয়েছেন, আপনি গুজরাটের ক্ষেত্রে এক্সটেনশন দিয়েছেন, এমনকি আন্দামান
যেখানে জনসংখ্যা, আন্দামান ও নিকোবর, যেখানে জনসংখ্যা প্রায় সব থেকে কম, সেখানেও আপনি 7 দিনের এক্সটেনশন দিয়েছেন। উত্তরপ্রদেশে আপনি 15 দিনের এক্সটেনশন দিয়েছেন। ছত্তিশগড়ে আপনি 7 দিনের এক্সটেনশন দিয়েছেন। মধ্যপ্রদেশে আপনি 7 দিনের এক্সটেনশন দিয়েছেন। গুজরাটে আপনি 3 দিনের এক্সটেনশন দিয়েছেন। আপনি তামিলনাড়ুতে 3 দিনের এক্সটেনশন দিয়েছেন। তাহলে বাংলা এক্সটেনশন দিলেন না কেন? তার কারণ কি? লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে একটা লিস্ট হাওয়ায় ভাসিয়ে দেওয়া হয়েছে। কোনো অফিসিয়াল প্রেস রিলিজ নেই, একটা হোয়াটসঅ্যাপে সবার সাথে শেয়ার করেছে হোয়াটসঅ্যাপ কমিশন। সব কিছু হোয়াটসঅ্যাপে লিক করে, তার স্ক্রিনশটও আমাদের কাছে রয়েছে। লজিক্যাল ডিসক্রিপেন্সিতে আপনি বলছেন 1,36,00,000 লোক এমন রয়েছে যাদের কোনো না কোনো সমস্যা রয়েছে। বাবার সাথে কোনো বয়সের পার্থক্য রয়েছে, যাদের নামে কোনো বানানে ভুল রয়েছে, বাবার নামে কোনো বানানে ভুল রয়েছে, যাদের অ্যাড্রেসের সমস্যা হয়েছে, বা যাদের পদবিতে কোনো একটা বানান ভুল রয়েছে। 1,36,00,000। এই ডেটাটা ইলেকশন কমিশন কবে রিলিজ করেছে? আমি যদি আপনাদের জিজ্ঞেস করি, সংবাদ মাধ্যমে কেউ বলবেন আমাকে কবে রিলিজ করেছে? ধরুন 16 তারিখ ড্রাফট ইলেকটোরাল রোল পাবলিশ হয়েছে। এই ডেটাটা ইলেকশন কমিশন কবে রিলিজ করেছে? আমি জানি না, তাই আপনাদের জিজ্ঞেস করছি। সেপ্টেম্বর অন দ্য 16th। আপনি এটা দেখুন, লুক অ্যাট দ্য কম্পিটেন্সি অফ ইলেকশন কমিশন। 16 তারিখ ড্রাফট রোল রিলিজ হয়েছে, আর 16 তারিখই ইলেকশন কমিশন ড্রাফট রোল অ্যাসেস করে সঙ্গে সঙ্গে বলে দিল যে 1,36,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে। আমি জানতে চাই ইলেকশন কমিশনের কাছে কি জাদুকাঠি রয়েছে, কোন জাদুকাঠির বেসিসে যেটা 80,000 বিএলও, 8,000 বিএলও সুপারভাইজার, 4,000 এইআরও, 300 ইআরও, 23 জন ডিইও, এতজন ইলেকশন কমিশনের প্রতিনিধি, যেটা 2 মাসে করতে গিয়ে হিমশিম খেলো, 29 জন আত্মহত্যা করলো। ইলেকশন কমিশনের কাছে কি জাদুকাঠি রয়েছে যে 7 কোটি ডেটা যাচাই করে সেম ডে, একই দিনে ইলেকশন কমিশন বলে দিল যে 1,36,00,000 ডিসক্রিপেন্সি রয়েছে? কোন জাদুকাঠির বেসিসে? যদি ইলেকশন কমিশন এতটাই কম্পিটেন্ট হয়, তাহলে উত্তরপ্রদেশে আপনার মেয়াদ বাড়াতে হচ্ছে কেন? যদি ইলেকশন কমিশন এত কম্পিটেন্ট হয়, তাহলে ছত্তিশগড়ে 7 দিন এক্সটেনশন দিতে হচ্ছে কেন? যদি ইলেকশন কমিশন এত কম্পিটেন্ট হয়, যখন বিএলওরা মারা গেছিল বা যখন সাধারণ মানুষ আত্মহত্যা করেছিল, তখন তাদেরকে অ্যাসিওরেন্স দেয়নি কেন? কোন জাদুকাঠির বলে ইলেকশন কমিশন 7,06,00,000, 7,00,000, 8,00,000 ডেটা অ্যাসেস করে, ইভ্যালুয়েট করে, অ্যানালাইজ করে, পুঙ্খানুপুঙ্খভাবে দেখে সেম ডে, একই দিনে সংবাদ মাধ্যমে বলল যে এই বাংলার 7 কোটি ভোটারের মধ্যে 1,36,00,000 এমন কেস রয়েছে যার কোনো না কোনো লজিক্যাল ডিসক্রিপেন্সিতে সমস্যা রয়েছে? কোন জাদুকাঠির বলে? আর এই লিস্ট কোথায়? ইলেকশন কমিশন যদি ভোটার লিস্ট পরিষ্কার করতে চায়, তাহলে আপনারা লুকাচ্ছেন কেন? ইউ ক্যানট ক্লিন আ লিস্ট বাই হাইডিং নেমস। আপনি নামগুলো প্রকাশ করুন। এই 1,36,00,000 যে লজিক্যাল ডিসক্রিপেন্সির কেস আপনারা দিয়েছেন, মানে আমি ইলেকশন কমিশনের কথা বলছি, এবং জেলা ওয়াইজ ভাগ করে দিয়েছে, যে জেলা ওয়াইজ যেটা হোয়াটসঅ্যাপে ওরা শেয়ার করেছিল, সেখানে কুচবিহারের ক্ষেত্রে যেমন প্রজেনি বলেছে প্রায় 65,211, যাদের বয়সের সমস্যা রয়েছে এমন কেস রয়েছে প্রায় 45,596,
বাবার নামের সাথে মিসম্যাচ রয়েছে এমন কেস রয়েছে প্রায় 2,77,994। বাবার বয়সের সাথে সেই ভোটারের কোনো এজ ডিফারেন্স রয়েছে সেরম কেস রয়েছে প্রায় 27,146। গ্র্যান্ড প্যারেন্টস অর্থাৎ দাদু ঠাকুরদা বা ঠাকুরমার সাথে যাদের এজ ডিফারেন্স রয়েছে এমন কেস রয়েছে 7,137। এটা কুচবিহারের বললাম, এরকম প্রত্যেকটা জেলার আলাদা রিলিজ করেছে। এবার কুচবিহারের কোন ব্লকে, কোন পঞ্চায়েতে বা কোন পুরসভায় কার বাবার নামের সাথে কোথায় মিসম্যাচ হয়েছে এটা তো প্রকাশ করতে হবে। তাহলে তো সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা গিয়েও স্টোরি করতে পারে যে আদৌ সেটা রয়েছে কি না। সেই লিস্টটা কে দেবে? ইলেকশন কমিশন লুকাচ্ছে কেন? কার ভয়ে, কার আদেশে, কার অঙ্গুলি হেলনে? আর আমি 31 তারিখ দিল্লিতে নিজে যাব, আমি নিজে চিফ ইলেকশন কমিশনের সাথে দেখা করে সদুত্তর চাইব। আপনার যদি উদ্দেশ্য সঠিক থাকে আর লোকাবার কিছু না থাকে, আপনি লিস্ট রিলিজ করবেন। আমি ভুল বলছি? লিস্ট রিলিজ করা উচিত। আপনারা ধরুন চাকরি করেন, হঠাৎ আপনাদের বলে দেওয়া হলো যে 10% লোক সাসপিশিয়াস, এবং নাম বলা হলো না, হুটহাট করে চাকরি খেয়ে নিল। আপনারা জিজ্ঞেস করবেন না? আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ থাকবে না? আমি একটা ক্লাসে পড়াশুনো করি, একটা ক্লাসে ধরুন 50 জন ছাত্র পড়ছে। হঠাৎ করে ক্লাস টিচার বললো পরীক্ষার পরে 40 জন পাস করেছে, 10 জন ফেল করেছে। আরে কারা ফেল করেছে সেটা তো বলতে হবে। কারা ফেল করেছে সেটা তো বলতে হবে। তাহলে তো খাতা চ্যালেঞ্জ করা যাবে, আনসার শিট চ্যালেঞ্জ করা যাবে, ক্লাস টিচারের সাথে কথা বলা যাবে। আপনি লুকাচ্ছেন কেন? আপনি কি কারণে লুকাচ্ছেন? বিজেপির নেতারা যেহেতু বলেছিল 1 কোটি 1.5 কোটি নাম বাদ যাবে লক্ষ্য পূরণের কারণে। আপনি ভারতবর্ষের ইলেকশন কমিশনার, আপনি বিজেপির ইলেকশন কমিশনার নয়। যদি 1,36,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়, লিস্ট রিলিজ করুক। বাংলায় যদি 1 কোটি রোহিঙ্গা বাংলাদেশি থাকে, ইলেকশন কমিশন লিস্ট রিলিজ করুক। হয় লিস্ট রিলিজ করুন, নইলে বাংলার মানুষের কাছে ক্ষমা চান। দুটোর মধ্যে একটা করুন। আপনি বাংলার মানুষের কাছে ক্ষমা চান, আমরা লিস্ট করতে বলবো না, কান ধরে ক্ষমা চান যে ভুল হয়েছে। আপনারাই তো বলেছেন বাংলাদেশি আছে, রোহিঙ্গা আছে। এই লিস্ট রিলিজ করার দায়িত্ব কার? 1,36,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সি মামার বাড়ির আবদার। 4টে কেস হতে পারে, 6টা কেস হতে পারে, 10টা কেস হতে পারে, তর্কের খাতিরে ধরলাম 10,000 হতে পারে। আপনি স্ট্রেট বলে দিচ্ছেন 1,36,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সি। আর যে কাজটা বিএলওদের বাড়ি বাড়ি গিয়ে করতে ইআরও এইআরও সবার 2 মাস লাগলো, আপনি সেম ডে 1 ঘন্টার মধ্যে করে বার করে দিলেন। কোন সফটওয়্যার রান করা হয়েছে? কাকে দিয়ে করা হয়েছে? আমার কাছে তো স্ক্রিনশট রয়েছে। সীমা খান্না বলে একজন ভদ্রমহিলা রয়েছে, তার ভূমিকা কি? কার অঙ্গুলি হেলনে তিনি কাজ করছেন দিল্লিতে? তার চ্যাটের স্ক্রিনশট রয়েছে আমার কাছে, আমরা সুপ্রিম কোর্টে জমা দেবো। তিনি মেনে নিচ্ছেন যে সফটওয়্যারের ভুলের কারণে হয়েছে। তা আপনি লিস্ট রিলিজ করুন। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তো কাউকে প্রোটেক্ট করছে না, আপনার লিস্ট রিলিজ করতে অসুবিধা কোথায়? বিজেপি দুর্নীতি নিয়ে কথা বলে, সব থেকে বড় দুর্নীতিবাজরা আজকে বিজেপির বড় নেতা। যারা সাম্প্রদায়িকতাকে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে দাঙ্গা করে ক্ষমতায় এসছে, তারা সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে কথা বলবে। নামটা সীমা খান্না, আবার বলছি, ডিজিআইটি অ্যাটাচ টু ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া। আর তার যদি ক্ষমতা থাকে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করুক, আমার কাছে চ্যাটের স্ক্রিনশট রয়েছে। সীমা খান্না কে? কোন সফটওয়্যার রান করে আপনি 1,36,00,000 বাঙালিকে সাসপিশিয়াস লিস্টে ঢোকালেন?
কি করে আপনি করতে পারেন? আর আপনি করুন, আপনি 2 কোটি করুন, 3 কোটি করুন, আপনাকে লিস্ট রিলিজ করতে হবে। প্রত্যেকটা পার্টির প্রতিনিধি গিয়ে যাচাই করবে। তৃণমূলের প্রতিনিধি যাবে, বিজেপির প্রতিনিধি যাবে, কংগ্রেসের যাবে, সিপিএমের যাবে, সাংবাদিক বন্ধুরা যাবে। লিস্ট কেন রিলিজ করা হচ্ছে না? আমাকে বলা হলো তুমি ভুল করেছো, আর আমি কি ভুল করেছি আমাকে বলতে হবে তো। বাংলার ক্ষেত্রে নিয়ম আলাদা, উত্তরপ্রদেশের ক্ষেত্রে নিয়ম আলাদা। বাংলার ক্ষেত্রে নিয়ম আলাদা, গুজরাটের ক্ষেত্রে নিয়ম আলাদা। বাংলার জন্য টাকা বন্ধ, আর বিহার, গুজরাট, উত্তরপ্রদেশে টাকা ডাইভার্ট করে ব্রিজ হচ্ছে, আর 2 দিন অন্তর অন্তর ডবল ইঞ্জিন সরকারের ব্রিজ ভেঙে পড়ছে। আজকেও বিহারে একটা রোপওয়ে ভেঙে পড়েছে। এর দায়িত্ব কার? এর দায়িত্ব তো ইলেকশন কমিশনের। ইলেকশন কমিশনের কাছে যদি লোকানোর কিছু না থাকে, তাহলে নাম রিলিজ করছে না কেন? আমার প্রশ্ন তো এটাই। আমি সংবাদ মাধ্যমের বন্ধুদের বলবো এই প্রশ্নটা করুন। আমরা একাধিক কেস দেখেছি বাংলা জুড়ে, এরকম 100-র উপর কেস আছে। আমি জেলা ধরে ধরে আপনাদের ব্রেকআপ দিয়ে দিতে পারি। যারা বেঁচে রয়েছে এবং তাদেরকে মৃত হিসেবে ঘোষণা করে দেওয়া হয়েছে। ডানকুনিতে আমাদের একজন কাউন্সিলর আছে সূর্য বলে, তাকে ডেট দেখিয়ে দিয়েছে। এরকম প্রায়, আমি যদি আপনাকে ডিস্ট্রিক্ট ওয়াইজ বলি, এর ব্রেকআপ আমাদের কাছে আছে, আমরা এদের সবার সাথে যোগাযোগে আছি। দক্ষিণ 24 পরগনায় 24 জন আছে, কুচবিহারে 16 জন আছে, পূর্ব বর্ধমান থেকে এখনো 9 জনের উপর আমরা খোঁজ পেয়েছি যারা জীবিত রয়েছে, মৃত দেখিয়ে দেওয়া হয়েছে। হুগলি থেকে 7 জন রয়েছে, হাওড়া থেকে 7 জন রয়েছে, নদিয়া থেকে 5 জন রয়েছে, পূর্ব মেদিনীপুর থেকে 5 জন রয়েছে, দক্ষিণ কলকাতা থেকে 5 জন রয়েছে, বর্ধমান থেকে 4 জন রয়েছে, বীরভূম থেকে 3 জন রয়েছে, আলিপুরদুয়ার থেকে 2 জন রয়েছে, দার্জিলিং থেকে 2 জন রয়েছে, মুর্শিদাবাদ থেকে 2 জন রয়েছে। এরকম একাধিক সংখ্যা রয়েছে যারা বেঁচে আছে, হার্টি অ্যান্ড হেলদি, তাদেরকে দেখিয়ে দিয়েছে ডেড। এই দায় কার? কেন ইলেকশন কমিশনের বিরুদ্ধে এফআইআর হবে না? আপনি এসআইআর করে বাংলা দখল করতে চেয়েছেন, মানুষ এফআইআর করে আপনার বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে জবাব দেবে ওঠে। কিসের বেসিসে? আপনার কাছে যদি জাদুকাঠি থাকে যে আপনি 7 কোটি ডেটা 1 ঘন্টার মধ্যে দেখে আপনি রিলিজ করে দিচ্ছেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে, কি জাদুকাঠি রয়েছে আপনার কাছে? আমরা তো জানতে চাই কিসের বেসিসে। আর এই লিস্ট যদি রিলিজ না করা হয়, আমরা একটা সময়সীমা আগামী 31 তারিখ বেঁধে দিয়ে আসবো। 31 তারিখ আমাদের সময় দিয়েছে। আমরা দিল্লিতে ইলেকশন কমিশনের অফিসে যাব, নির্বাচন সদনে গিয়ে আমাদের যা বলার বলবো। আর যদি এই লিস্ট না রিলিজ করা হয়, ইলেকশন কমিশনের অফিস ঘেরাও হবে। আপনার দায়বদ্ধতা মানুষের প্রতি, বিজেপির প্রতি নয়। I repeat, Gyanesh Kumar is the Election Commissioner of India, not Government of India. He is answerable to the people of this country. যদি ভাবে বিজেপির অঙ্গুলি হিলনে আমি যা ইচ্ছা তাই করব আর প্রশ্ন করার কেউ নেই, আপনাদের যত গায়ের জোর আছে আপনারা প্রয়োগ করুন। মানুষের হয়ে প্রশ্ন তো আমরা করবই। লজিক্যাল ডিসক্রিপেন্সির ডেটা ইলেকশন কমিশনকে রিলিজ করতে হবে। হয় আপনি রিলিজ করুন, নইলে বাংলার মানুষের কাছে কান ধরে ক্ষমা চান। দুটোর মধ্যে একটা করুন, যে আমাদের ভুল হয়েছে। হঠাৎ করে তারপর ফাইনাল ভোটার লিস্ট রিলিজ করা হবে, তখন দেখবেন এর নাম নেই বিহারের মতো। বিহারের সাসপিশিয়াস লিস্ট ছিল 28 লাখ, তার মধ্যে ফাইনালি 3.5 লাখ ডিলিটেড, আর 24 লক্ষ লোক অ্যাকোমোডেটেড রয়েছে ফাইনাল ইলেকটোরাল রোলে। 24 লাখ লোক। আর বাংলার ক্ষেত্রে সেটা করে দিয়েছে 1,36,00,000। তার মধ্যে 6টা ক্যাটেগরি করে দিয়েছে। বাবার নামের মিসম্যাচ, বয়সের পার্থক্য, পদবিতে বানান ভুল। হতেই পারে, আপনি লিস্ট রিলিজ করুন। কোন পাড়ায় কার পদবীর বানান ভুল, তাকে তো তার সার্টিফিকেট নিয়ে যেতে হবে। ক্লেম অ্যান্ড অবজেকশনে তো সে সুযোগ পাবে। আমি জানতেই পারলাম না, আমার কাছে নোটিশই এলো না, হঠাৎ করে আপনার নাম বাদ।
আপনাকে যদি কোনো সুযোগ না দিয়ে চাকরি থেকে বার করে দেওয়া হয়, যে ইউ আর হিয়ার বাই সাসপেন্ডেড ফ্রম দ্য সার্ভিস, উই আর হিয়ার বাই টার্মিনেটিং আর এগ্রিমেন্ট অফ গ্রান্টিং এমপ্লয়মেন্ট, আপনি কি করবেন? আপনাকে কোনো সমর্থনের সুযোগ দেওয়া হলো না, স্টেট বাদ দিয়ে দেওয়া হচ্ছে। কি বাদ, কেন বাদ, কবে বাদ, কিছুই জানি না। এ কোথাকার নিয়ম? আপনি বাংলাকে গুজরাট বানাতে চাইছেন, আপনি বাংলাকে উত্তরপ্রদেশ বানাতে চাইছেন। বাংলা বিপ্লবীদের মাটি, এই বাংলা বশ্যতা স্বীকার করে না। আপনি এত চেষ্টা করেছেন, আমি একের পর এক যদি উদাহরণ আপনাদের দিই, আপনারা দেখবেন সেই 19 সাল থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙা থেকে, আমাদের মনীষীদের অপমান করা থেকে, একদিকে কুচবিহারের পঞ্চানন বর্মাকে পঞ্চানন বর্মন বলা, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থানকে না জেনে বলে দেওয়া বিশ্বভারতী, স্বামী বিবেকানন্দকে বামপন্থী প্রোডাক্ট বলা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলা, সাথে যেন ব্যাডমিন্টন খেলতো, বঙ্কিম দা। আরে মাথা নিচু করে নাম নিতে শিখুন। 100 বার জন্ম নিলেও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নখের যোগ্য হতে পারবেন না। সেখান থেকে শুরু করে এদের সাংসদ নেতারা রামমোহন রায়কে বলছে ব্রিটিশদের দালাল। আপনি ভাবুন, রবীন্দ্রনাথ ঠাকুরকে বলছে অপমান করছে, স্বামী বিবেকানন্দকে বলছে বামপন্থী প্রোডাক্ট। এই একের পর এক শয়ে শয়ে উদাহরণ রয়েছে। বাংলাকে বলছে বাংলা বলে কোনো ভাষাই নেই, বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ। বহাল তো বিয়েতে পদে রয়েছে, আসেন এখনো, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বাংলায় কথা বললেই বলে দেওয়া হচ্ছে বাংলাদেশি। এরকম হাজার হাজার ঘটনা গত 6 মাসে ঘটেছে। আজকেও দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুর এবং বালুরঘাটের দুজন ব্যক্তি তাদেরকে বাংলাদেশি বলে জেলে ঢুকিয়ে দিয়েছিল মহারাষ্ট্রে। আমরা তাদের ফেরত নিয়ে এসেছি। বিধানসভা কেন্দ্র হচ্ছে একজনের বালুরঘাট আর আরেকজনের বোধহয় গঙ্গারামপুর, খুব সম্ভবত দুটোই দক্ষিণ দিনাজপুরের কেস। এলাকার সাংসদের নাম হচ্ছে সুকান্ত মজুমদার, দিল্লির কৃতদাসত্ব করছে। এরা এতটাই নির্লজ্জ, যারা ভোট দিয়ে এদেরকে সাংসদ করেছেন। আপনি যদি আমাকে 10 বছরে একবার দেখাতে পারেন 11 বছর বিজেপি ক্ষমতায় একবার 100 দিনের কাজের জন্য একটা কোয়েশ্চেন আওয়ারে কোয়েশ্চেন করেছে, বা 0 আওয়ারে একটা মেনশন করেছে, বা কোনো ইন্টারভেনশন লোকসভায়। এই যে 12 জন সাংসদ আছে বা 18 জন সাংসদ ছিল 19 থেকে 24 অব্দি, একটা প্রশ্ন, আমি কান ধরে ক্ষমা চাইবো আপনাদের কাছে। বিজেপি মানেই বুঝে নিতে হবে জমিদার আর দিল্লির কৃতদাস। এরা বাংলার মানুষের ভালো চায় না। বাংলার মানুষের ভালো চাইলে আপনি বলুন লজিক্যাল ডিসক্রিপেন্সি রিলিজ করতে। এদের নেতা মন্ত্রীরাই বলছে মতুয়াদের নাম বাদ গেলে যাক, আমার কথা নয়। বিজেপির সাংসদ বলছে, কেন্দ্রীয় মন্ত্রী বলছে, বিজেপির বিধায়ক বলছে। আর তাদের থেকেই ভোট নিয়ে দিনের পর দিন এরা সাংসদ হয়েছে, মন্ত্রী হয়েছে, দেশে কেন্দ্রীয় সরকার তৈরি হয়েছে, মন্ত্রিসভা তৈরি হয়েছে, প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে। এই মতুয়া ভাইদের বোনদের বুড়ো আঙ্গুল দেখাচ্ছে। এই হচ্ছে বিজেপির প্রকৃত স্বরূপ। এবং এই কারণেই আমরা বিজেপিকে চ্যালেঞ্জ করছি। আমরা যেমন 24-এর আগে বলেছিলাম, প্রধানমন্ত্রী সেখানে বলেছিল 1000 करोड़ रुपया दिया है आपके लिए, दीदी का सरकार वो पैसा आप तक पहुंचने नहीं देता है। আমি বলেছিলাম খালি শ্বেতপত্রটা প্রকাশ করুন। আপনি বলছেন আবাসের জন্য 50,000 কোটি টাকা দিয়েছি, খুব ভালো কথা, প্রমাণটা দিতে হবে। 50,000 কোটি উড়ে উড়ে আসে না, ব্যাংকের মাধ্যমে, ব্যাংকিং ট্রানজাকশনের মাধ্যমে আসে। আপনি শ্বেতপত্র প্রকাশ করুন, কেউ তো বারণ করছে না। টাকাটা দিয়েছেন, তার ব্যাংকিং ট্রানজাকশন বা একটা ব্যাংকের স্টেটমেন্ট বা কোনো একটা ট্রানজাকশন ডিটেলস আপনাকে তো প্রকাশ করতে হবে। আজকে 2 বছর 2.5 বছর হতে চললো,
এখনো প্রকাশ করতে পারেনি। ইলেকশন কমিশনকে চ্যালেঞ্জ করলাম আজকে, আপনাদের সময়সীমায় 31 তারিখ বেঁধে দিয়ে আসবো, আর আপনাদের কত গায়ের জোর আপনারা প্রয়োগ করুন। 2019-এও করেছেন, 2021-এও করেছেন, 2024-এও করেছেন, 2026-এও আপনাদের দেখাবো বাংলার ক্ষমতা কি। এই একের পর এক বাংলার উপর যে আক্রমণ, আমি যে উদাহরণগুলো আপনাদের দিলাম, রাজা রামমোহন রায় থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে মা শারদাকে নিয়ে কুরুচিকর কার্টুন তৈরি করা, প্রজাতন্ত্র দিবসে নেতাজি সুভাষচন্দ্র বসুর ট্যাবলো বাতিল করা, সেখান থেকে মা দুর্গার বংশ পরিচয় নিয়ে প্রশ্ন তোলা, এগুলো তো বাংলার মানুষ ভুলে যায়নি। রামকৃষ্ণ পরমহংসদেবকে অশিক্ষিত বলা, বিশ্বভারতীর ফলক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম মুছে দেওয়া, অমিত শাহের অধীনে থাকা দিল্লি পুলিশ খালি বাংলায় কথা বলেছে বলে সোনালী খাতুনদের বাংলাদেশে ডিপোর্ট করে দিয়েছে। এই কারণে আমরা আগামী 2 তারিখ থেকে একটা কর্মসূচি শুরু করছি, যে বিজেপি সর্বশক্তি প্রয়োগ করে বাংলাকে লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত করার যে প্রচেষ্টা দীর্ঘদিন ধরে চালাচ্ছে, সেটা এক ধাপ আরও এগিয়ে নিয়ে গিয়ে এসআইআর করে বাংলার মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার যে ষড়যন্ত্র করেছে, বাংলার উপর যে আঘাত, বাংলার উপর যে হামলা, তার বিরুদ্ধে মানুষ সোচ্চার হবে এবং বাংলা আগামী দিন বাংলার ক্ষমতা দেখাবে। আমি 2 তারিখ থেকে রাস্তায় থাকব। আমি বলেছিলাম 28 তারিখ যে যখন এসআইআর হবে, এসআইআর চলাকালীন আমার রাস্তায় মানুষের সাথে দেখা হবে। যেহেতু বাড়ি বাড়ি গিয়ে বিএলও টুরা সবাই ব্যস্ত ছিল, আমরা আলাদা করে কোনো কর্মসূচি নিইনি। কিন্তু আপনি যদি আপনার পলিটিক্যাল এজেন্ডাকে সার্ভ করার জন্য ইলেকশন কমিশনের মতো ইনস্টিটিউশনকে বিক্রি করে দেন বিজেপির পায়ে, তাহলে বাংলার মানুষ বা তৃণমূল কংগ্রেস কিন্তু ছেড়ে কথা বলবে না। এবং আপনার কত ক্ষমতা, আপনি নির্বাচনে লড়ে মানুষের সামনে যখন যাবেন, মানুষের আদালতে মানুষ প্রমাণ করবে যে আগামী দিন মানুষ কার সাথে আছে। আমরা 2 তারিখ থেকে আগামী 2রা জানুয়ারি 2nd জানুয়ারি থেকে যে কর্মসূচি আমি শুরু করছি, একটা আমাদের অলরেডি মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে তিনি আমাদের রিপোর্ট কার্ড অলরেডি তুলে ধরেছেন মানুষের কাছে। আমাদের একটা জবাবদিহিতা রয়েছে, যেহেতু 15 বছর আমরা ক্ষমতায়, আমরা যখন 2021-এও নির্বাচনে গেছিলাম, আমরা বঙ্গধ্বনি যাত্রা করে 10 বছরের রিপোর্ট কার্ড মানুষের কাছে তুলে ধরেছিলাম। পুঙ্খানুপুঙ্খ হিসেব, কোন ক্ষেত্রে আমরা কি কাজ করেছি, যে সমস্ত যুগান্তকারী প্রকল্প বা কর্মসূচি রাজ্য সরকার নিয়েছে বা বাস্তবায়িত করেছে বিভিন্ন ক্ষেত্রে, তার একটা বিস্তারিত তালিকা বা খতিয়ান আমরা মানুষের কাছে তুলে ধরেছিলাম 2021-এর আগে। আমাদের দায়িত্ব, কর্তব্য, যে তৃতীয়বার যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ বসিয়েছেন, আমাদের নির্বাচনে যাওয়ার আগে এই 15 বছরে আমরা কি কাজ করেছি, সেটা স্বাস্থ্যক্ষেত্রে হোক, জাতিগত শংসাপত্রের ক্ষেত্রে হোক, সেটা পর্যটনের ক্ষেত্রে হোক, শিক্ষাক্ষেত্রে হোক, শিল্পক্ষেত্রে হোক, ক্রীড়াক্ষেত্রে হোক, আমরা বিস্তারিত একটা রিপোর্ট কার্ড মানুষের কাছে, মানুষের দোরগোড়ায় নিয়ে যাবো, মানুষের দুয়ারে আমরা পৌঁছে দেবো। আমরা যদি মাথা নত করতেই হয়, আমরা 10 কোটি বাঙালির কাছে মাথা নত করবো, 10 কোটি বঙ্গবাসীর কাছে করব, এই মাটির কাছে করব, আমাদের গুরুজনদের কাছে করব, বিপ্লবীদের কাছে করব, যারা এই মাটির জন্য প্রাণ দিয়েছে তাদের কাছে করব। দিল্লির জল্লাদদের কাছে বাংলার মানুষ কোনোদিন আত্মসমর্পণ করবে না, মেরুদণ্ড বিক্রি করবে না। আমি গতকাল একটা ভিসি করে আমাদের দলীয় কর্মীদের এবং পদাধিকারীদের কিছু নির্দেশ দলের তরফ থেকে দিয়েছি। এই কর্মসূচি যেমন 1 জানুয়ারি থেকে শুরু হবে, ঠিক তার পরের দিন 2nd জানুয়ারি থেকে বিভিন্ন জেলায় আমি নিজে যাব। সেখানে আমার কিছু কর্মসূচি থাকবে, জনসভা থাকবে, রোড শো থাকবে, কিছু কমিউনিটি ইন্টারাকশন থাকবে। যেমন আমি 2 তারিখ দক্ষিণ 24 পরগনা বারুইপুর থেকে সভা শুরু করব। তার পরের দিন আমি উত্তরে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার নিয়ে চা বাগানের শ্রমিকদের নিয়ে একটা ইন্টারাকশন করব, একটা আলোচনা সভা
বা একটা সভা তাদের সাথে করব। এবং সে কারণে আমরা যে ক্যাম্পেইনটা আজকে, যার শুভ সূচনার কারণে আপনাদের সবাইকে ডেকেছি, যে এদের যত ক্ষমতা আছে প্রয়োগ করো, এদের যত টাকা, এজেন্সি, ক্ষমতা, ইলেকশন কমিশন, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, প্যারামিলিটারি ফোর্স, এসআইআর, ইনকাম ট্যাক্স, ইডি, সিবিআই, মিডিয়া, টাকা যত কিছু আছে আপনার সর্বশক্তি লাগিয়ে আপনি প্রয়োগ করুন। যতই করো হামলা, আবার জিতবে বাংলা। এই কর্মসূচিকে সামনে রেখে আগামী 1 মাস আমি রাস্তায় থাকব। এবং কি কারণে যতই করো হামলা, এই যে একের পর এক ধারাবাহিক হামলা বাংলার ভাবাবেগের প্রতি, বাংলার কৃষ্টির উপর, বাংলার সংস্কৃতির উপর, ভাষার উপর, খাবারের উপর। একজন চিকেন প্যাটিস বিক্রি করছে, তাকে মারা হচ্ছে। বিজেপি ক্ষমতায় না এসে যদি চিকেন প্যাটিস বিক্রেতাকে মারে, তাহলে ভাবতে পারছেন বাংলায় যদি এরা ক্ষমতায় থাকতো কি করত? 70 জন এমএলএ নিয়ে যদি একটা রাজনৈতিক দল একটা গরিব ছেলে চিকেন প্যাটিস বিক্রি করছে বলে তাকে মারছে, কোথায় মারছে? গীতা পাঠের অনুষ্ঠানে মারছে। বাপের জন্মে গীতা পড়েনি। গীতা যদি পড়তো এই কাজ করতো না। একটা শ্লোক বলতে পারবে না গীতার। গীতার 5ম অধ্যায় 18 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ স্বয়ং বলছেন, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণী গবি হস্তিনী সুনিচৈব স্বপাকে চা পণ্ডিতা সমদর্শিনাহা। তার মানে একটা মানুষ তো ছেড়ে দিন, একটা কুকুর বিড়ালের মধ্যে আমি বিরাজমান, সবার মধ্যে আমি বিরাজমান, সবার মধ্যে। অর্জুনকে বলছে, শ্রীকৃষ্ণর মুখের বাণী। সেই গীতাপাঠ অনুষ্ঠানে বিজেপির নেতারা, কর্মীরা একটা গরিব মানুষকে সে বিক্রি করছে চিকেন প্যাটিস বলে, তাকে মারা হচ্ছে। শুধু তাই না, দোষীদের পুলিশ অ্যারেস্ট করেছে, তাদের মালা পরিয়ে বরণ করানো হচ্ছে। এই হচ্ছে বিজেপির হিন্দুত্ব। গীতা পড়েছেন? একটা শ্লোক বলতে পারবে? মাঠে এরমভাবে গেরুয়া তিলক লাগিয়ে গীতা আপনি বাড়িতে পড়ুন, গীতার কথাগুলো ফলো করুন। আরে আপনি শ্রীকৃষ্ণর কথাই মানছেন না। গীতা একমাত্র পবিত্র গ্রন্থ যেখানে ভগবানের বাণী স্বয়ং রয়েছে। বাকি যেগুলো রয়েছে, ভগবত পুরাণের যে 18টা স্কন্ধ রয়েছে, সেখানে কোথাও ভগবানের বাণী নেই। শ্রীকৃষ্ণ স্বয়ং যে কথাগুলো বলেছিল, এই যে 700টা শ্লোক, এই শ্লোকগুলো শ্রীকৃষ্ণর মুখ থেকে বেরিয়েছে। আপনি শ্রীকৃষ্ণকেই মানেন না। যবে থেকে রাম মন্দির হয়ে গেছে, জয় শ্রীরাম বর্জন। এই তো বিজেপির হিন্দুত্ব। জয় শ্রীরাম আর করে না। আরে রামের পুজো আপনি বাড়িতে করুন। যে রাম অকাল বোধনে নিজের চক্ষুটা মা দুর্গাকে অর্পণ করেছিল, সেই মা দুর্গার বংশ পরিচয় নিয়ে বিজেপি প্রশ্ন তোলে। এরা হিন্দুত্ব শেখাবে আমাদের, বাংলার মানুষকে? এটা কি জানে? আপনি ধর্ম বাড়িতে করবেন। হিন্দু ধর্মের রক্ষাকর্তা হিসেবে যারা নিজেদের দাবি করে, অন্যান্য রাষ্ট্রে যখন হিন্দুরা নিগৃহীত হয়, যখন তাদেরকে অত্যাচারিত করে মারা হয়, তখন এরা কোথায় থাকে? তখন এদের ভালোবাসা, প্রেম, বন্দনা, আবেগ এসব কোথায় থাকে? যে বিজেপি আজকে বাংলায় এসে, এটা সম্প্রীতির বাংলা। কে চিকেন প্যাটিস বিক্রি করবে, কে ভেজিটেবল প্যাটিস বিক্রি করবে, কে ফিশ ফ্রাই বিক্রি করবে, কে আলুর দম বিক্রি করবে, কে এগরোল বিক্রি করবে, আর কে চাউমিন বিক্রি করবে, বিজেপির দিল্লির বাবারা ঠিক করবে? তুমি জগৎ নাচাবে? ক্ষমতায় না আসতেই যদি বিজেপির এই রূপ হয়, যদি এরা ক্ষমতায় থাকতো কি করতো? প্রধানমন্ত্রী স্বয়ং মাছ খাওয়া নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেছে 2024-এর নির্বাচনের প্রাক্কালে। ছোট বড় মাঝারি সেজো সব নেতা এক। আমরা যা করার
আগামী দিন আমরা দিল্লিতে যাব, করব, এবং আমরা বলেছিলাম যে একটা যোগ্য ভোটারের নামও যদি বাদ যায় দিল্লিতে আন্দোলন হবে। দিল্লিতে আজও বলছি আন্দোলন হবে। বিজেপির কত ক্ষমতা, বিজেপি রুখে দেখাক। ইলেকশন কমিশনের কত ক্ষমতা। কি করবেন আপনি? জেলে ঢোকাবেন, মারবেন, গলা কাটবেন, কাটুন। মরে গেলেও আপনাদের কাছে বশ্যতা স্বীকার করব না, মরে গেলেও আপনাদের কাছে মাথা নত করব না। আপনার যত ক্ষমতা আছে প্রয়োগ করুন। আপনি মানুষের কাছে যান আপনার রিপোর্ট কার্ড নিয়ে। আপনি 11 বছর সরকারের ক্ষমতায় বাংলা থেকে 6 লক্ষ কোটি টাকা, 6.5 লক্ষ কোটি টাকা তুলে নিয়ে গেছেন। পুঙ্খানুপুঙ্খ হিসেব দিন বাংলাকে। কেন আজকে 100 দিনের টাকা সুপ্রিম কোর্টে এসএলপি ডিসমিস হওয়ার পরেও বন্ধ? কেন আজকে হাইকোর্ট বলে দেওয়ার পরে 100 দিনের কাজ শুরু হয়নি? কেন আজকে আবাসের টাকা বন্ধ? আজকে প্রায় 52,000 কোটি টাকা মানরেগাতে বন্ধ করে রেখে দিয়েছে। মহাত্মা গান্ধীর নাম সরিয়ে দিচ্ছে মানরেগা থেকে। জি রামজি, জাতির জনক যে, তাকেই সরিয়ে দিচ্ছে।